Good morning, class. I think we can start. আমাদের এখন মোটামুটি 55 জনের মতো দেখতে পাচ্ছি জয়েন করেছে। Am I audible? Yes, ma'am. Okay. Um, so we are going to start a new country, which is Bangladesh. কারণ if I'm not wrong, we have covered almost like all the countries. Next class আমরা মিয়ানমারকে নিয়ে দেখব, যদিও মিয়ানমার সাউথ এশিয়ান কান্ট্রি না, বাট দেয়ার আর কোয়েশ্চেন্স লাইক ওয়াই মিয়ানমার ইজ নট ইনক্লুডেড, ওয়েদার মিয়ানমার শুড বি ইনক্লুডেড, এবং মিয়ানমারের সাথে এই রিজিয়নের যে এতটা দূরত্ব তৈরি হয়েছে, এটার রিজনটা হয়তো তাদের এই এক্সক্লুশনের কারণে। উই আর গোইং টু টক অ্যাবাউট দিস ইন দ্য নেক্সট ক্লাস, বাট today we will Today we will have a discussion on the foreign policy of Bangladesh, small state perspective থেকে। এবং আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছি, বিশেষ করে নেপাল, ভুটান এবং মালদ্বীপসের ক্ষেত্রে যে মাইক্রো স্টেট ডায়নামিক্সে আসলে কি কি ধরনের মানে সোশিওলজিক্যাল স্ট্রাকচারটা কিরকম, এবং সেখানে প্যাট্রিমোনিয়াল রিলেশনশিপের কথা বলা হয়েছে, প্যাট্রিন ক্লায়েন্ট রিলেশনশিপের কথা বলা হয়েছে। এবং ইউজুয়ালি স্মল স্টেট বলতে ওটা যদি ইন্টারনাল ডায়নামিক্সে ছিল, বাট ইউজুয়ালি স্মল স্টেট ইন ডেফিনেশন এটা লাইক ইটস অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রাকচারাল কনস্ট্রেইন, যেগুলো হচ্ছে অলরেডি মানে যেটা আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে, রাইট? লাইক জিওগ্রাফি অফ ইনজাস্টিস, constraints of size, population, economy, military capability, and political administrative capacity, which is the internal institutional structure and their functional capacity, যেখানে এক ধরনের লিমিটেশনস, এক ধরনের না বিভিন্ন ধরনের লিমিটেশনস কাজ করে। এবং এই যে লিমিটেশনস গুলো, সেটার জন্য বলা হচ্ছে এই যে আপনার ল্যান্ড এরিয়া লিমিটেড, আপনার পপুলেশন ম্যানেজমেন্ট কিরকম, মিলিটারি ক্যাপাবিলিটি লিমিটেড, অ্যাডমিনিস্ট্রেটিভ রিসোর্স আপনার ওয়েল ফাংশনিং, বিউরোক্রেসি এবং ইন্টারনাল স্ট্রাকচার সেরকম না। তো সেখানে বলা হচ্ছে এই পুরো জিনিসটা মিলে ইট বিকামস ডিফিকাল্ট টু প্রজেক্ট লাইক অ্যান ইন্টারন্যাশনাল পাওয়ার, যে আমি আসলে কি ধরনের পজিশন গ্লোবালি হোল্ড করতে চাই। সবকিছু মিলে এক ধরনের কনফিউজিং একটা সিচুয়েশন তৈরি হয়, লিমিট করে দেয় তাদের আইডেন্টিটিটাকে অনেকাংশে। তো স্মল স্টেটগুলো ইউজুয়ালি যেরকম হয় খুবই রিস্ক অ্যাভার্স, সো দে ট্রাই টু অ্যাভয়েড রিস্ক অ্যাট এনি কস্ট, খুবই লো প্রোফাইল বিহেভ করে, যে খুব অ্যাগ্রেসিভ কোনো আচরণ যেন না হয়ে যায়, এবং হাউ টু মেনটেইন আ প্রপার ব্যালেন্স অ্যাট দ্য সেম টাইম। এখানে তাদের ইস্যু স্পেসিফিক কিছু প্রায়োরিটি থাকে, নট এভরি ইস্যু ইজ দেয়ার প্রায়োরিটি, রাইট? এবং সেখানে বলা হচ্ছে যে যেহেতু রিসোর্স খুবই কম এবং ক্যাপাসিটিও খুবই লিমিটেড, সো ইউজুয়ালি স্মল স্টেটগুলো হাই রিস্ক ইন্টারন্যাশনাল কোনো অ্যাকশন থেকে নিজেদেরকে বিরত রাখতে চায়, বা দে ডোন্ট ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দিস সিচুয়েশন। Avoidance of military confrontation at any cost, because war is not an option for countries like, us or Bhutan or Nepal or Maldives. Dependence on legal normative instruments and diplomacy. So they depend on the law and order, international institutions, and like the norms and values, state system, Westphalian order, এই ধরনের ইস্যুগুলোকে প্রায়োরিটি দেয়। More importantly, they are risk averse, so they do not go for any type of military confrontation, এবং জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে। Thirdly, small state, another perspective or another quality is they rely on multilateralism. Definitely, বিভিন্নভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে, সেটা আপনার IMF, ওয়ার্ল্ড ব্যাংক, UN হতে পারে, বিভিন্ন ধরনের
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে আপনার ইউএনএইচসিআর থেকে শুরু করে এগুলোর উপর অনেকাংশে এই দেশগুলো ডিপেন্ডেন্ট। এবং এটার জন্য তাদের পাওয়ার অ্যাসিমেট্রি যেটা বলা হচ্ছে যে ওইভাবে তারা এটা হোল্ড করতে পারে না, বিকজ দে আর ডিপেন্ডেন্ট অন আদার স্টেক হোল্ডার্স। লোয়ার ডিপ্লোম্যাটিক ট্রানজাকশন কস্ট, কনস্ট্রেইন দ্য বিহেভিয়ার অব লার্জ স্টেটস, এটা তারা করতে পারে না। এবং হচ্ছে মানে অন্য লার্জ স্টেট গুলো, এখানে আমরা যেটা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে গ্লোবালাইজেশনের বেনিফিট গুলো কিভাবে আসে, তো সেখানে লার্জ বিগ স্টেট গুলোই হচ্ছে কন্ট্রোল করে আলটিমেটলি। তো আলটিমেটলি এটা সম্ভব হয় না যে স্মল স্টেট গুলো লার্জ স্টেটের বিহেভিয়ার কনস্ট্রেন করবে। এবং সেখানে বলা হচ্ছে মাল্টিল্যাটারালিজম প্রমোট করে স্মল স্টেট গুলো এক ধরনের বা একসাথে বসে নেগোসিয়েশন করা বা একসাথে বসে কোনো ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস করাকে তারা প্রেফার করে। আপনারা যদি আসিয়ান আসিয়ান মেম্বার গুলোকে দেখেন, ইস্ট এশিয়ান স্টেট যেগুলো আছে, দে অলসো ট্রাই টু প্রমোট মাল্টিল্যাটারালিজম বিকজ ইটস বেটার টু negotiate together rather than having a negotiation like individually. Vietnam যদি চায়নার সাথে কোনো negotiation করে, definitely it won't be better for them. যদি আসিয়ানের সাথে একসাথে হয়ে করে, it would be more beneficial, right? তারপর বলা হচ্ছে যে ইস্যু স্পেসিফিক কিছু কিছু ক্ষেত্রে ইনফ্লুয়েন্স থাকে। বাংলাদেশের ক্ষেত্রে যেমন ক্লাইমেট ডিপ্লোম্যাসির কথা বলা হয়, মাইগ্রেশনের কথা বলা হয়, মাইগ্রেশন ডিপ্লোম্যাসি বা লো স্কিল লেবার মাইগ্রেশন, যেগুলো গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্ট করা, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার তার একটা মানে একটা পজিশন হোল্ড করার চেষ্টা করে, কিন্তু এটা খুব ইনস্টিটিউশনাল বা সিস্টেমিক কোনো কিছু না। এটা ডিপেন্ড করে কখন কিভাবে কোন ফ্লো কিভাবে আসছেন, হাউ দে আর কন্ট্রোলিং দোজ থিংস। এবং সেই জন্য ওই যে বারবার বলা হচ্ছে মাল্টিল্যাটারাল কোয়ালিশন ডিপ্লোম্যাসি, কোয়ালিশন বিল্ডিং, নিশ ডিপ্লোম্যাসি, ইমেজ বিল্ডিং। When we talk about Bangladesh, we repeatedly talk about peacekeeping missions, we repeatedly talk about climate vulnerabilities and other stuff. We talk about like how we are hosting refugees, Rohingya refugees, and like the concept of humanitarian diplomacy and idealistic from idealistic perspective. তো সেখানে বলা হচ্ছে যে স্মল স্টেট গুলো যে ধরনের পাওয়ার হোল্ড করে, সেই লিমিটেড পাওয়ারের মধ্যে তারা যতটুকু ফাংশন করতে পারে, দে ট্রাই টু ফোকাস অন দ্যাট ট্রেডিশনাল, লাইক যেটা আমরা বলছি আদার পিস কিপিং অর ক্লাইমেট অর সামথিং এলস। তো স্মল স্টেট বা অনেক সময় যেগুলো মিডল পাওয়ারও আছে, অনেক অনেক দেশ বা আহ, যাদেরকে হয়তো মঙ্গোলিয়া বা এই ধরনের অনেক দেশ যারা ল্যান্ডলকড, বিশেষ করে উম ভিয়েতনাম, কম্বোডিয়া, এই দেশগুলো ইস্ট এশিয়ার ক্ষেত্রে এদের আচরণ ব্যাখ্যা করতে যে দেয়ার আর মেনি থিওরিজ ইন অ্যাকচুয়ালি ইন আইআর, বাট আপনারা তো রিয়েলিজম, লিবারালিজম এগুলো অনেকবার পড়েছেন। পাওয়ার ডাইমেনশন থেকে স্মল পাওয়ার, স্মল স্টেট, মিডল পাওয়ার, এই ধরনের অনেক ডাইনামিক্সও আছে। বাট দের ইজ অ্যানাদার থিওরি হুইচ ইজ দ্য থিওরি অফ অমনি এনমেশমেন্ট, যেটাকে বলা হচ্ছে যে যেটা আমরা মাল্টিল্যাটারালিজম বললাম, ঠিক আছে। সো ইটস আ জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি ওয়ার স্মলার স্টেটস ডিপলি ইন্টিগ্রেট উইথ মাল্টিপল মেজর পাওয়ার্স লাইক চায়না, ইউএস, জাপান এটসেট্রা। এবং সবার সাথে ইনভলভ হয়ে ইউ আর ক্রিয়েটিং লাইক সিস্টেম অফ ডিপেন্ডেন্সি, যেখান থেকে আসলে আপনার উপরও তারা সামহাও ডিপেন্ডেন্ট হয়তো হবে কিনা জানে না, বাট আপনি যেন আইসোলেটেড হয়ে না যান। এবং আপনি যেন আপনার জিও পলিটিক্যাল যে লোকেশন আছে সেটাকে যেন আপনি পুরোপুরি আপনার ইন্টারেস্টে কাজে পুরোপুরি না হলেও অ্যাটলিস্ট ইউ আর ট্রাইং টু ইউজ ইউর পজিশন অ্যাট ইউর লেভেল বেস্ট। তো সেখানে বলা হচ্ছে যে ট্রেড, ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি টাইজ, রিজিয়নাল স্ট্যাবিলিটি এনশিওর করার জন্য, ইকোনমিক গ্রোথ এনশিওর করার জন্য, এবং একটা সিঙ্গেল কান্ট্রির উপর যেন দেশটা ডিপেন্ডেন্ট না হয়ে যায়, এটা থাকে তাদের মেইন অবজেক্টিভ, ঠিক আছে। এবং সেখানে বলা হচ্ছে সিঙ্গাপুর এবং মঙ্গোলিয়া, এই দেশগুলো নিয়ে বিশেষ করে অনেক কাজ আছে।
থিওরি অফ অমনি এনমেশমেন্টের কেস স্টাডি হিসেবে এই দেশগুলো নিয়ে আর্টিকেল আছে অনেক, এবং সেখানে বলা হচ্ছে যে আম, মানে অমনি এনমেশমেন্টের যে আইডিয়াটা, ঠিক আছে, দিস ইজ মোর লাইক লাইক সাইকোলজিক্যাল একটা কনসেপ্ট, আসলে সাইকোলজি স্টুডেন্টরা হয়তো পড়ে। সেখানে বলা হয় যে আনহেলদি যে ফ্যামিলি ডাইনামিক্স থাকে, ঠিক আছে, যেখানে বাউন্ডারি বা প্রাইভেসি কনসেপ্ট হুইচ ইজ রিয়েলি ব্লার, দিস ইজ ভেরি কমন ডাইনামিক্স ইন এনি ব্রাউন ফ্যামিলি, ইন এনি ফ্যামিলি ইন আওয়ার কান্ট্রি অর ইন সাউথ এশিয়া। তো সেখানে বলা হচ্ছে যে এখানে যে মেম্বারদের একটা অটোনমি ল্যাকিং থাকে, এবং একটা মিনিট। সরি। থিওরি অফ অমনি ইনভেস্টমেন্ট যেটা বলছিলাম, যে সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট, যেটা মানে ওটা আইডিয়া থেকে, এটা স্টেট পার্সপেক্টিভ থেকে অ্যাপ্লাই করা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে এক আনহেলদি যে ফ্যামিলি ডাইনামিক্স, সেটা থেকে যেটা ব্লার্ড সেন্স অফ প্রাইভেসি অ্যান্ড বাউন্ডারি থাকে, সেটা থেকে মেম্বারদের আসলে নিজেদের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থেকে খুবই লেস, ঠিক আছে। তো থিওরি অফ অমনি ইনভেস্টমেন্ট ফ্রম স্মল স্টেট পার্সপেক্টিভ আর মিডল পাওয়ার পার্সপেক্টিভ কিছুটা একই রকম। এখন মেইন অবজেক্টিভ হচ্ছে যে নিজের দেশের ডেভেলপমেন্ট করে হাউ টু এঙ্গেজ উইথ অল দ্য মেজর পাওয়ার্স অ্যান্ড নট ডিপেন্ডিং অন ওয়ান সিঙ্গেল পাওয়ার অর টু সিঙ্গেল পাওয়ার্স, এরকম কোনো কিছু যেন দেশগুলো অ্যাভয়েড করতে পারে। তো স্ট্র্যাটেজিক অটোনমি যেমন কমে আসে, অ্যাট দ্য সেম টাইম যদি নিজেরা সিচুয়েশনটাকে নিজেদের ইন্টারেস্টে কাজে লাগাতে পারে, তাহলে দেশের হয়তো অনেক ডেভেলপমেন্টও হতে পারে। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ অমনি ইনভেস্টমেন্ট। ওকে, এটা জাস্ট বলার রিজনটা হচ্ছে যে স্মল স্টেট ডায়নামিক্স এখন এই এই ধরনের মানে হেজিং বা এগুলো তো আপনারা পড়েছেন, সো আই এম জাস্ট টকিং অ্যাবাউট অ্যানাদার থিওরি টু ইউ। দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ, বাংলাদেশের ফরেন পলিসি আসলে কি এখন, এটা নিয়ে যদি if I ask this question to you, like what do you know about the foreign policy of Bangladesh? অনেকগুলো কোর্স তো করেছেন। And Bangladesh more or less always tries to follow sort of a balancing approach, not going to any sorts of
complexity with any countries, rather trying to create a balance or middle range relations with all the countries. ওকে, সো একটা ব্যালেন্স করার চেষ্টা করা সবসময় সবার সাথে। আর আমাদের ইউজুয়াল ফরেন পলিসি যেটাকে বলা হয়, দ্য ফেমাস ওয়ান, হোয়াট ইজ দ্যাট? Friendship to all malice and Friendship to none. all malice to none. To all malice to none. So my question is it written anywhere in the Constitution? No, ma'am. ওকে, থ্যাংক ইউ। বাংলাদেশের কনস্টিটিউশনে কত নাম্বার আর্টিকেলে ফরেন পলিসি নিয়ে, ফরেন পলিসির প্রভিশনটা কত নাম্বার আর্টিকেলে? 25. 25, ওকে। ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইস টু নান, ইন্টারেস্টিংলি যেভাবে এটাকে প্রমোট করা হয়, এটা আসলে আমাদের কোনো কনস্টিটিউশনের কোনো লাইন না, বা এটা একটা, কিন্তু প্রথম দিকের পার্সপেক্টিভ থেকে ইট ওয়াজ ইন্ট্রোডিউসড টু মেক আ গ্লোবাল আইডেন্টিটি, যে আমাদের দেশটা আসলে কিরকম হবে। এবং আই এম গোয়িং টু আস্ক ইউ দিস কোয়েশ্চেন লেটার, যেটা আসলে এই ব্যাপারে আপনাদের কি মনে হয় এটা নিয়ে। এখন বিশেষ করে গত বছর, গত বছর না, সরি, মেন্টালি আই এম স্টিল ইন 2025, 2024 আগস্টের পর এটা নিয়ে অনেক ধরনের ক্রিটিসিজম আছে, অনেক কিছু আছে, বাট দেয়ার আর মেনি থিংস যেগুলো হচ্ছে আপনার কনটেক্সট অনুযায়ী আসে, যখন যে সময় আসে সেই সময়ের উপযোগী হিসেবে হয়তো অনেক কিছু তৈরি হয়। বাট ইফ উই গো লাইক ফেজ বাই ফেজ, যে প্রথম বাংলাদেশের ফরেন পলিসি আসলে কিরকম, সেখানে এটা ইমতিয়াজ স্যার একটা আর্টিকেল থেকে এটা পড়াচ্ছি, আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডেফিনেটলি ফ্রম 71 to 74, ডিপ্লোম্যাসি অফ রেকগনিশন, কোনো সন্দেহ নেই। এবং আমি জানি না বিউপির লাইব্রেরিতে এটা অ্যাভেলেবল আছে কিনা, বা ঢাকা ইউনিভার্সিটির যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেখানে হচ্ছে আপনার আই থিঙ্ক 65 বা 66 এর ওই সময়ের পেপারও আছে, বাট 71 থেকে মোটামুটি এখন পর্যন্ত সব পুরোনো পেপারগুলো ওখানে অ্যাভেলেবেল, ঠিক আছে। এবং ওখানে যদি আপনি প্রথম 72 জানুয়ারি থেকে বিশেষ করে 75 পর্যন্ত নিউজ পেপারগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি নিউজগুলো দেখতে পারবেন যে like how Bangladesh was pursuing different countries for recognition, বিভিন্ন টিম বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে ওই দেশগুলোতে, এবং অ্যাট দ্য সেম টাইম ইউরোপের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে হচ্ছে আপনার আহ, জার্মানি থেকে, ওয়েস্ট জার্মানি, তারপর হচ্ছে ইউএসএ, ইউকে, ইউরোপের বিভিন্ন দেশগুলো থেকে কিভাবে হচ্ছে আপনার বাংলাদেশে প্রচুর পরিমাণে এইড আসছে ওই সময়, মেডিসিন থেকে শুরু করে আপনার বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে, আম, মানে বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে ফুড এইড, যেটা আর কি, সেটার অ্যামাউন্টটা ছিল হিউজ। এবং বাংলাদেশ থেকেও সেই সময় হচ্ছে আপনার বিভিন্ন টিম টেকনোলজিক্যাল পড়াশোনা বা এগ্রিকালচারাল পড়াশোনা, এগুলোর জন্য সেই সময় বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম ওয়াজ কোয়াইট ভাইব্রেন্ট উইথ ইউরোপিয়ান কান্ট্রিজ, উইথ ইউকে, ইউএস এর সাথেও কিছুটা মোটামুটি, বাট ইউরোপ ওয়াজ মোর প্রমিনেন্ট, আমি যতটুকু দেখেছি, আমার যতটুকু মনে পড়ে। মিডল ইস্টের সাথেও মোটামুটি, মানে মিডল ইস্ট থেকে ওরকম খুব কিছু আসছে এরকম দেখা যায় না, বাট একটা প্রচেষ্টা ছিল যে হাউ টু গেট রেকগনিশন ফ্রম দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ। তো সেখানে বলা হচ্ছে যে সিগনিফিকেন্টলি ধরেন, যে দেশ থেকে আপনি স্বাধীনতা পেয়েছেন বা যে দেশ থেকে আপনি আলাদা হয়ে গেছেন, সেই দেশের অ্যালাই যারা, সেই দেশকে যারা সাপোর্ট করেছে ডিউরিং দ্য হোল 1971, তাদের রেকগনিশন কিভাবে আসলে তাহলে আদায় করা যায়, বিকজ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং যে দেশ থেকে আপনি আলাদা হয়েছেন, পাকিস্তান, তার রেকগনিশনটাও কিভাবে আপনি পেতে পারেন। তো সেখান থেকে বলা হচ্ছে যে বিশেষ করে ইউএস, চায়না, আরব স্টেটস, এদের থেকে রেকগনিশন পাওয়াটা ছিল সেই সময় সব থেকে গুরুত্বপূর্ণ। এবং আমেরিকা 72-তে রেকগনাইজ করেছে
পাকিস্তান করেছে হচ্ছে 1974-এ, এবং চায়না করেছে হচ্ছে আরো পরে, ঠিক আছে। কিন্তু এই সময় সব থেকে বড় মানে সমস্যা যেটা ছিল কোল্ড ওয়ার পোলারাইজেশন, যেটা আমরা সবাই জানি যে সোভিয়েত ইউনিয়ন ওয়াজ অ্যান অ্যালাই অফ বাংলাদেশ ইন 1971। কিন্তু যখন এইড বা অন্যান্য এই ধরনের অ্যাসিস্ট্যান্সের ব্যাপারটা আসে, ইটস নট লাইক সোভিয়েত ইউনিয়ন ডিডন্ট হেল্প, বাট দে ডিড, বাট ইট ওয়াজ নট এনাফ। তো সেখান থেকে বাংলাদেশ যে আসলে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য থেকে বা বলয় থেকে গ্র্যাজুয়ালি ক্যাপিটালিস্ট বলয় চলে গেল। সো দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দ্যাট। চায়না, বিশেষ করে চায়নার রেকগনিশন পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল ওই সময়টাতে। এগুলো নিয়ে অনেক ধরনের নেগোসিয়েশন হয়েছে, অনেক হার্ডলাইন বাংলাদেশ ফেস করেছে। এবং খুব ইন্টারেস্টিংলি পাকিস্তানের যে রেকগনিশনের ইস্যুটা, আপনারা তো জানেন যে 71-এর পরে, ঠিক আছে, বিশেষ করে ইন্দিরা গান্ধী এবং ভুট্টো, সো তাদের মধ্যে হচ্ছে আপনার এই সিমলা এগ্রিমেন্ট, এখানে যে আপনার বিশেষ করে সব থেকে সিগনিফিকেন্ট পোর্শন ছিল যে পাকিস্তানের যারা ওয়ার প্রিজনার আছে ইন্ডিয়ান আর্মির হাতে বন্দি, অলমোস্ট 90 to 94,000 or 80 to 90,000-এর মতো। ইট ওয়াজ এ হিউজ নাম্বার। সো ওয়ার প্রিজনারদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে, দ্যাট ওয়াজ ওয়ান পার্ট অফ দ্য নেগোসিয়েশন। পাকিস্তানের বিভিন্ন ল্যান্ড, বিশেষ করে ইন্ডিয়ার সাথে বর্ডারিং এরিয়াগুলোতে যখন যুদ্ধের সময় ইন্ডিয়া ক্যাপচার করে নিয়েছে, সেগুলোর কি হবে, এটা ছিল আরেকটা ইস্যু। এবং বাংলাদেশের রেকগনিশন ওয়াজ অলসো লাইক, এটা অনেক, বাংলাদেশের রেকগনিশনটা অনেক পরে এসেছে, মানে 72 থেকে শুরু হয়েছে তো এই নেগোসিয়েশনটা, 73-74 এসে হচ্ছে বাংলাদেশের রেকগনিশনের ইস্যুটা উঠে এসেছে। তো ওই সময় মানে দেয়ার ওয়ার মেনি গিভ গিভ অ্যাওয়েজ অ্যান্ড বিভিন্ন ধরনের মানে গিভ অ্যান্ড টেক একটা ব্যাপার ছিল। তো ওয়ার প্রিজনার যারা ছিল পাকিস্তানি যারা ইন্ডিয়ান আর্মির কাছে বন্দি বা যারা অ্যারেস্টেড, তাদেরকে হচ্ছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, মানে একটা নাম্বার, সার্টিন নাম্বার অনুযায়ী ছাড়া হয়েছে গ্র্যাজুয়ালি, অনেক ধীরে ধীরে। এবং ল্যান্ডের ব্যাপারে হচ্ছে আপনার পাকিস্তান কিছু কিছু ল্যান্ড ফেরত পেয়েছে, কিছু কিছু ল্যান্ড ফেরত পায়নি। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার বাংলাদেশের রেকগনিশন নিয়ে পাকিস্তান অ্যাগ্রি করেছে বাংলাদেশকে রেকগনিশন দেওয়া হবে। এবং সিমলা এগ্রিমেন্টের মাধ্যমে যে আপনার যে লাইন অফ কন্ট্রোল এবং যে বর্ডারিং এরিয়াস গুলো আছে, সেগুলো কেউ কখনো ভায়োলেট করবে না বা কেউ কখনো যুদ্ধ করে এটা বাড়ানোর চেষ্টা করবে না। অ্যাট দ্য সেম টাইম কাশ্মীর ইস্যু যে একটা বায়োল্যাটারাল ইস্যু, এবং এখানে কোনো এক্সটার্নাল কোনো থার্ড পার্টি যেন এটাকে রিসেটেলমেন্ট করার চেষ্টা না করে, এটা নিয়ে দুইটা পার্টি একসাথে কাজ করবে, এরকম অনেক ধরনের কন্ডিশন ছিল। বাট পরবর্তীতে যেটা হচ্ছে আপনার ইন্ডিয়া যখন ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করেছে, পাকিস্তানও তখন সিমলা এগ্রিমেন্ট হচ্ছে সাসপেন্ড করেছে, ফর লাইক ক্যান্সেল না, সাসপেনশন আর কি। সো লাইক দিস ইজ এ পার্ট অফ ইউ নো like how that recognition came from Pakistan. But it is very important যে আপনি যে দেশ থেকে স্বাধীনতা পেয়েছেন সেই দেশের রেকগনিশন আপনি যতক্ষণ পাচ্ছেন না, ততক্ষণ কিন্তু আবার sorry, ততক্ষণ কিন্তু একটা আবার হয়তো এক ধরনের ক্লেম করার ইস্যুটা চলে আসে। সো when they introduced you as a newly independent country, so it matters the most, right? Because you got the recognition from your rival country. সেকেন্ড ফেজ যেটাকে বলা হচ্ছে ইকোনমিক ডিপ্লোম্যাসি, এবং প্রথম ফেজটাকে বলা হচ্ছে যে ইটস মোর ডিপ্লোম্যাসি অফ সার্ভাইভাল, ডিপ্লোম্যাসি অফ এক্সিস্টেন্স, যে আপনি জাস্ট এক্সিস্ট করার জন্য, আপনি যে এক্সিস্ট করেন এবং সেটা এক্সিস্ট করানোর জন্য আপনি কিভাবে পুরো ওয়ার্ল্ডে নিজের আইডেন্টিটিটা তৈরি করবেন, এবং সেখান থেকেই ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান, এই কনসেপ্টটা এসেছে। ফেজ টু হচ্ছে ইকোনমিক ডিপ্লোম্যাসি, হুইচ ইজ মোর 1975 থেকে 1990s পর্যন্ত বলা হচ্ছে।
এবং সেখানে বলা হচ্ছে যে এখন আপনি রাষ্ট্র হিসেবে সার্ভাইভ করছেন, বাট নাও ইউ নিড মোর ইউ নিড টু হ্যাভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইউ নিড টু হ্যাভ ইউর ইকোনমিক ডেভেলপমেন্ট, অ্যান্ড ইউ নিড টু প্রোভাইড ফর দ্য পিপল। আপনার মানুষ যেন এঙ্গেজ হতে পারে, মানুষ যেন নিজের দেশে ভালোভাবে থাকতে পারে, ইউ নিড টু এনশিওর দ্যাট এনভায়রনমেন্ট। এবং সেটার জন্য সব থেকে বেশি ডেফিনেটলি ওয়েস্টার্ন এইড অ্যান্ড অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন ছিল, প্রচন্ড পরিমাণে বেশি। And how you're involving yourself with World Bank, IMF, UN agencies and others. তো সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ started to depend on external financing। কিভাবে আপনার বিশেষ করে লোন এই ইস্যুগুলো মানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএন এর বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে কিভাবে আপনি এই দেশে আরো একটা ইন্টারন্যাশনাল ইমেজ তৈরি করতে পারেন, যে দেশে যেন ইনভেস্টমেন্ট আরো বেশি আসেন, and creating that scenario that was more important. ফেজ 3 বলা হচ্ছে ডাইভার্সিফিকেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট 2000 থেকে 2010। তো এখানে আপনার আগে এটা ছিল মোর ইন্টারনাল, রাইট, লাইক হাউ টু সার্ভাইভ, হাউ টু গেট ইকোনমিক্যালি ডেভেলপড অ্যান্ড আদার স্টাফ। দেন ইট ওয়াজ লাইক হাউ ইউ আর গোয়িং টু এঙ্গেজ উইথ আদার কান্ট্রিজ, এবং সেখানে কিভাবে ডাইভার্সিফিকেশন আনা যায়, নট ইন টার্মস অফ অনলি লেবার অর অনলি এডুকেশন অর অনলি কালচার। তো সেখান থেকে আপনার ইউএন পিস কিপিং অপারেশনের ইস্যুটা চলে আসে, যে বাংলাদেশ একটা ওয়ান অফ দ্য লাইক টপ ট্রুপ কন্ট্রিবিউটিং নেশনস। বিভিন্ন রিজিওনাল অর্গানাইজেশন, সার্ক হচ্ছে বাংলাদেশের একটা অনেক বড় উদ্যোগ ছিল সার্ক যখন তৈরি হয়েছে, লেটার বিমস্টেক। দেন পোর্ট অ্যান্ড কানেক্টিভিটি ডিপ্লোম্যাসি ইন দ্য বে অফ বেঙ্গল, লাইক আপনার পোর্ট দিয়ে আপনি বিভিন্ন দেশ থেকে কিভাবে প্রোডাক্ট আনছেন এবং সেটার মাধ্যমে আপনার দেশকে কিভাবে কানেক্ট করার চেষ্টা করছেন। And the famous non-alignment strategy, which is the friendship to all, malice towards none, right? এবং এইটার মাধ্যমে trying to create an impression that this country focuses more on diplomacy, this country focuses more on its soft power and risk averse, যেগুলো আমরা প্রথম দিকে দেখলাম স্মল স্টেটে কি কি ডাইনামিক্স কাজ করে, এবং non-aligned, so they are not leaning towards any particular country, so তার নিজেদের আইডেন্টিটিতে হচ্ছে নিজেদের আইডিয়া তৈরি করতে চাচ্ছে। ফেজ 4 হচ্ছে যদিও এটা প্রশ্নের সম্মুখীন থেকে যায় whether Bangladesh is a middle power or not, but emergence toward middle power status, which is from 2010 to present। এবং সেখানে অনেক ধরনের আর্গুমেন্ট থাকতে পারে, যে র্যাপিড জিডিপি গ্রোথ, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে অনেক পলিটিক্স আছে আপনারা জানেন, regional humanitarian leadership, strong global reputation through peacekeeping, climate leadership and other stuff। তো সেখানে বলা হচ্ছে যে এই যে আপনার বাংলাদেশের যে আইডিয়া বা আইডেন্টিটিটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে উইদিন দিস পিরিয়ড অফ টাইম, যে একটা মিডল পাওয়ার হিসেবে ইমার্জ করছে, ইকোনমিক ভাবে খুব ডেভেলপ করছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বারবার পিস কিপিং এর কথা এখানে অনেকবার এসেছে, বাট লাইক ইন্টারনাল ডাইনামিক্স আপনারা জানেন যে খুব একটা স্ট্রং, হয়তো অনেক ধরনের ক্রিটিসিজম থাকতে পারে অনেক কিছু নিয়ে, বাট ওভারঅল উই ক্যান সে দ্যাট দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ ইজ নর্মেটিভলি অ্যাম্বিশিয়াস বাট ম্যাটেরিয়ালি কনস্ট্রেইনড। লাইক স্বপ্ন অনেক ডিফারেন্ট, মানে নর্মেটিভ, মানে জিনিসটা হচ্ছে যেটা হওয়া উচিত, বাংলাদেশ সেইভাবে হচ্ছে ফরেন পলিসি স্টেটমেন্টগুলো দেওয়ার চেষ্টা করে, সেভাবে পোর্ট্রে করার চেষ্টা করে, বাট ম্যাটেরিয়ালি ডেফিনেটলি আমরা অনেক কনস্ট্রেন্ট দেখেই হচ্ছে আমরা ফরেন পলিসি হয়তো এভাবে ফর্মুলেট করি। এবং আমাদের কনস্টিটিউশনে যেগুলো আছে, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইস টু নান, ডিরেক্টলি না থাকলেও we talk about sovereignty and equality, we talk about non-interference, peaceful settlement of dispute and support for oppressed people, anti-imperial and anti-colonial stance বাংলাদেশ সংবিধানের মাধ্যমে নিয়েছে। There are also mentions of Islamic solidarity in Article 25, and like parliament decision নিবে যখন যদি কোনো যুদ্ধের মতো situation আসে, so parliamentary control over war decision. So these are the basic like constitutional stuff. So what are the major challenges? এখন তো আমরা খুব idealistic normative কথা বললাম,
এটাও আপনাদের একটা আর্টিকেল পোস্ট করা আছে, সো দ্য ডিটেইলস আর দেয়ার অলরেডি, বাট ইফ আই আস্ক দিস কোয়েশ্চেন আপনারা হয়তো বলবেন অনেক অনেক চ্যালেঞ্জ। বাট মেজর চ্যালেঞ্জেস এর মধ্যে প্রথমটা হচ্ছে বলা হচ্ছে সফট পাওয়ার অ্যান্ড ইমেজ বিল্ডিং। যে প্রথমে যেটা বলা হচ্ছে, আমরা যে ইমেজটা তৈরি করার চেষ্টা করেছি, ঠিক আছে, যেমন পিস বিল্ডিং নিয়ে বা হচ্ছে ক্লাইমেট ডিপ্লোম্যাসি নিয়ে, এই জিনিসগুলো। তো সেখান থেকে বলা হচ্ছে যে এই জায়গাটাতে মানে যেভাবে জিনিসটা ধরেন আমাদের দেশে পোর্ট্রে করা হয়, সেখানে আসলে কি বলবো, মানে এক্সটার্নালি জিনিসটা এমন না যে there is a government, there is a effort from the government। তো সেখানে সফট পাওয়ারের ক্ষেত্রে যেমন আহ, বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজের একটা আধিপত্য থাকে, এবং তারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট তৈরি করে সেগুলো হচ্ছে তাদের একটা এক্সপোজার দেখানোর চেষ্টা করে, ঠিক আছে। এবার বাংলাদেশের রাশিয়ান কালচারাল সেন্টার আছে, ইরানিয়ান কালচারাল সেন্টার আছে, আলিয়াস প্রসেস আছে, স্প্যানিশ ইনস্টিটিউট আছে, বাট বাংলা একাডেমি আসলে কয়টা দেশে আছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো সেখান থেকে বলা হচ্ছে বাংলাদেশের যে সফট পাওয়ার প্রজেকশন এবং বাংলাদেশের যে সফট পাওয়ার ইমেজ বিল্ডিং, এটা আসলে গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের নিজের ইনিশিয়েটিভে কিছু নেই, এবং বাংলাদেশ পাবলিক ডিপ্লোম্যাসিতে আসলে খুবই দুর্বল, ঠিক আছে। আহ, ইন্ডিয়াতে যেমন ডায়াসপোরা, ইন্ডিয়ান ডায়াসপোরা কমিউনিটি যেভাবে বাইরে ফাংশন করে ইন টার্মস অফ প্রমোটিং ইন্ডিয়াননেস, ইন টার্মস অফ ফুড কালচার অ্যান্ড আদার স্টাফ, বাংলাদেশের কমিউনিটি ইজ নট দ্যাট মাচ লাইক, দে আর অ্যাক্টিভ বাট ইটস নট লাইক যতটুকু মানে সফট পাওয়ার ইন টার্মস অফ কালচার বা অন্যান্য জায়গা থেকে যা প্রমোট হয়েছে সেটা তাদের নিজস্ব ইন্টারনাল ইনিশিয়েটিভের মাধ্যমে। এখানে আসলে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো রোল কখনোই সিগনিফিকেন্টলি সেভাবে দেখা যায় না। এবং পিস কিপিং এর কথা আমরা যেভাবে পোর্ট্রে করি বা বলি, আনফরচুনেটলি বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলো কিন্তু এই ব্যাপারে খুবই কম জানে, সত্যি কথা যেটা। এবং দে অলসো ক্রিটিসাইজ লাইক ওয়াই দ্য, লাইক আই হ্যাড দিস এক্সপিরিয়েন্স ইন আ সেমিনার অর ইন আ ক্লাস, যেখানে বলা হয়েছিল যে ওয়াই দিস কান্ট্রিজ লাইক দে হ্যাভ লাইক ভেরি পোর ইনফ্রাস্ট্রাকচার, ভেরি পোর ক্যাপাসিটি, তারা কেন তাদেরকে কেন ইউএন পিস কিপিং মিশনে পাঠাচ্ছে বা কেন নিচ্ছে। And there were many questions regarding, the quality of this whole thing. And this is definitely very disrespectful to me because um, they do not participate. Like American army is not going to participate in UN peacekeeping mission, so they do not. They should not criticize this stuff, right? But maybe they just mock UN or something like that. এজন্য হয়তো তাদের মনে হতে পারে। But the way we project this stuff like in our country or in our class, the dynamics is not like অনেকে হয়তো জানেই না বাইরে। So this is like more how to preach from government perspective, that is very important. Trade and market diversification, LDC graduation হচ্ছে, at the same time গার্মেন্টস থেকে শুরু করে অন্যান্য সব জায়গাতে আমাদের অনেক বিশাল একটা মার্কেট আছে, which is fine, বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন এনার্জি ক্রাইসিসে লাইক আমাদের মার্কেট আসলে কতটুকু লিমিটেড, এবং সেখানে বাংলাদেশের যে আপনার অয়েল রিফাইনারি বা অয়েল মজুত করার যে ক্যাপাসিটি, 3 মাসের বেশি সেখানে আসলে মজুত করা সম্ভব না। তো এই যে এই ধরনের ক্রাইসিসগুলো যখন হয়, যেটা হরমুজ হচ্ছে আপনার ক্লোজ করে দেওয়া হলো, তখন হচ্ছে বোঝা যায় হাউ ভালনারেবল উই আর টু দ্য আউটার ওয়ার্ল্ড। এবং এভাবে যদি দীর্ঘ সময় ধরুন পুরো বছর বন্ধ থাকলো, উই উইল বিকাম টোটালি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া, কারণ আমাদের আর কোনো অপশন থাকবে না, পোর্টে তো আসতেই দিচ্ছে না। সো আমাদের হয়তো ল্যান্ডের মাধ্যমে কোনোভাবে নিয়ে আসতে হবে, বাট উই ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ অ্যান্ড ওয়াই। তো ওইটা একটা বাংলাদেশের খুব বিশাল আতঙ্কের একটা জায়গা সবসময়ই ছিল, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, বাট স্টিল উই ডিড নট গেট এনি সলিউশন। Another thing is যে ডিপেন্ডেন্স অন ইম্পোর্টেড এনার্জি, দিস ইজ ফ্রম দ্যাট পার্ট। ট্রেড অ্যান্ড মার্কেট, আমাদের মার্কেট খুবই কনসোলিডেটেড ইন ওয়ান অর টু স্পেসিফিক ইস্যুস লাইক গার্মেন্টস,
কিন্তু গার্মেন্টসেও কিন্তু অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ওয়েমেন পার্টিসিপেশন কমে আসছে, হিউম্যান রাইটস ভায়োলেশনের অ্যাকিউজিশন আছে। আগে যেরকম জুট বা জুট প্রোডাক্টের একটা একচ্ছত্র আধিপত্য ছিল, বাংলাদেশে কিন্তু এখন গার্মেন্টসের দেয়ার আর লাইক মেনি আদার অল্টারনেটিভস, যারা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে, ভিয়েতনাম আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, যে কোনো সময় রিপ্লেস করতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য কোন কোন সেক্টরে ইনভেস্ট করা উচিত সেগুলো নিয়ে, লাইক অল্টারনেটিভ কি কি হতে পারে, প্রসেসড ফুড হতে পারে বা মেডিসিন হতে পারে, যেটাই হোক, বাট সেটা নিয়ে আমাদের গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বা পাবলিক ইনভেস্টমেন্টও খুবই কম। ঠিক আছে, সো দ্যাট ইজ আনাদার থিং। এফডিআই, অ্যাট্রাক্টিং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিশেষ করে লাস্ট 2 বছরে বাংলাদেশের যে ইমপ্রেশন হয়েছে গ্লোবালি, লাইক দিস কান্ট্রি অ্যান্ড হাউ ভালনারেবল উই আর। তো এই সিচুয়েশনে, এবং বিশেষ করে যখন আপনি এনার্জির উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট অন্য দেশগুলোর উপর, এবং ইম্পোর্টেড এনার্জি যখন আসতে পারছে না সামহাও, আপনার অয়েল রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে যে যখন আপনার ইলেকট্রিসিটি ক্রাইসিস হবে, তখন কিন্তু আলটিমেটলি গার্মেন্টস প্রোডাক্টের জন্য আপনার উপর কেউ ইনভেস্টমেন্ট করতে চাবে না। বা আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকও আসলে আপনাকে কতটুকু লোন দিবে, দ্যাট ইজ অলসো এ কোয়েশ্চেন। তো এই জিনিসগুলো হচ্ছে একটা বিশাল চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। ক্লাইমেট চেঞ্জ, জিওপলিটিক্যাল ব্যালেন্সিং, ট্রান্সন্যাশনাল ইস্যুস। ক্লাইমেট চেঞ্জ ইজ এ হিউজ ক্রাইসিস, এখানে কোনো সন্দেহ নেই। এবং ক্লাইমেট চেঞ্জটা দিন দিন হচ্ছে ইটস ওয়ার্সেনিং, রাইট? এখানে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। জাস্ট লুক অ্যাট দ্য এয়ার কোয়ালিটি অফ ঢাকা and you will get like a better understanding than me. এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনারা এখন জানেন যে এখন যে একটা পপুলিস্ট সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে দ্য ফান্ডস আর বিং কাট। তো এই ধরনের সিচুয়েশনে বাংলাদেশের মতো দেশগুলো খুবই ভালনারেবলি, বিশেষ করে সাউদার্ন ডিস্ট্রিক্টগুলো যেখানে স্যালাইন ইন্ট্রুশন খুবই বেশি, আম, তাদের এই ইস্যুসগুলো বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে ডিল করবে, দ্যাট ইজ অলসো এ কোয়েশ্চেন। জিওপলিটিক্যাল ব্যালেন্সিং, ডেফিনেটলি দ্য গ্রেট ব্যালেন্সিং বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া, এবং এটা আসলে বাংলাদেশ কতটুকু করতে পারছে এবং করতে পারেনি দেখেই আসলে পলিটিক্যাল এত ক্রাইসিস হয়েছে। দেয়ার আর মেনি অ্যাকিউজিশনস। এখন আমার বলা হচ্ছে অনেক বেশি প্রো ইউএসএ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, সেটার আসলে ইমপ্লিকেশনস ভবিষ্যতে আমাদের দেশে কি হবে, আম, আমরা কি সেটা চিন্তা করছি কিনা, দ্যাট ইজ অলসো এ থিং। দেয়ার আর মেনি ট্রান্সন্যাশনাল, ট্রান্সবর্ডার, লাইক হিউম্যান ট্রাফিকিং, বর্ডার এরিয়াজে, বর্ডার সিকিউরিটি, এখানে এক্সট্রিমিজমের অনেক ঝুঁকি আছে। মিয়ানমারের মতো খুব ভালনারেবল একটা দেশ হচ্ছে আমাদের মেম্বার অ্যান্ড সরি আমাদের নেইবার, এবং সেখানে হচ্ছে আপনার অলরেডি বিশাল একটা পুশিং হয়েছে। And I'm going to ask another question to you. Something is happening near, like in another neighboring country of Bangladesh. So what is that? পশ্চিমবঙ্গে ইলেকশন ছিল গতকাল এবং বিজেপি হচ্ছে জিতেছে প্রথমবার। প্রথমবার, হ্যাঁ। পশ্চিমবঙ্গে তো ইলেকশন অনেকদিন, মানে ভোটিং তো অনেকদিন ধরেই হচ্ছে, এবং বিজেপি উইল বি ইন পাওয়ার যতটুকু বোঝা যাচ্ছে। এবং এটা অনেক বড় একটা ইস্যু বাংলাদেশের জন্য এই কারণে, কারণ অনেক কিছু স্পিল ওভার হয়, রাইট? স্পিল ওভার বলতে তো বুঝে উপচিয়ে পড়া। এবং আহ, অনেক সময় যেটা হয়, অনেকে হয়তো মনে করে ধর্মীয় উগ্রবাদের রেসপন্স শুড বি অলসো ধর্মীয় উগ্রবাদ। তো বাংলাদেশে আসলে কি হবে, দিস ইজ অলসো ইটস আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ইন নিয়ার ফিউচার। এবং আসামে যেটা হয়েছে আপনারা তো জানেন, আসাম থেকে অনেক পুশিং হয়েছে বাংলাদেশে, যেখানে হচ্ছে আপনার বেঙ্গলি স্পিকিং মুসলিম পপুলেশন, বিশেষ করে যারা, তাদেরকে বাংলাদেশি বলে হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা বর্ডারে প্রচুর হচ্ছে আপনার এগুলো নিয়ে ইস্যুজ হচ্ছে, এবং নিউজ পেপার আসলে খুব একটা এগুলো আসে না। বাট দিস ইজ ডেফিনেটলি এ সিরিয়াস ক্রাইসিস। এটা নিয়ে আমার একটা কাজ করার ইচ্ছা ছিল বা কাজ করতে চেয়েছিলাম, বাট কেউ এটা নিয়ে কথা বলতে চায় না যারা হচ্ছে আপনার বর্ডার ম্যানেজমেন্টে কাজ করে। সো দিস ইজ ভেরি সেন্সিটিভ ইস্যু। তো কলকাতায় হচ্ছে আপনার, ইফ আই এম নট রং, 30 to 40% মতো হচ্ছে আপনার বেঙ্গলি স্পিকিং মুসলিম পপুলেশন।
এবং তারা একটা খুব ভালনারেবল পজিশনে আছে এই মুহূর্তে, অ্যান্ড উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। আমরা কি আরেকটা পুশ ইনের জন্য রেডি কিনা যে আমাদের বর্ডার এরকম কিছু একটা হতে পারে। সো দিস ইজ আ সিরিয়াস ক্রাইসিস ফর আস। হ্যাঁ, আচ্ছা, নাও দ্য কোয়েশ্চেন ইজ বাংলাদেশ কি আসলে উইক স্টেট কিনা। আপনারা হয়তো ক্লাসে থাকলে এতক্ষণে সবাই মাথা নাড়াতেন, তাই না? বাট ডেফিনেটলি আরেকটা আর্টিকেল আছে উইক স্টেট কিনা বা সেগুলো ইগুলো নিয়ে। তো বাংলাদেশের ফরেন পলিসিকে এখানে বলা হয়েছে যে এমন একটা জিনিস, ইজ নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ উইদাউট দ্য উইক স্টেট ডিলেমা। এখানে আসলে সব থেকে উইক স্টেটের ডিলেমা সবসময় এটাই হয়, সেটা হচ্ছে অটোনমি ভার্সেস ডিপেন্ডেন্স। ঠিক আছে, এখন আপনারা আমরা অমনি ইনভেস্টমেন্টে বললাম যে সবখানে এঙ্গেজড হয়ে স্পাইডার ওয়েব তৈরি করে বসে থাকা। ঠিক আছে, যেন আমি একজনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যাই। তো আপনার যে জিও পলিটিক্যাল লোকেশন, আপনার যে জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, সেটা হচ্ছে অনেক গ্রেট পাওয়ারকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু আপনার পলিসি ইন্ডিপেন্ডেন্সও কমে আসছে। আপনি আপনার মতো করে, যেটা আমরা বলেছিলাম ইন্ডিয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক অটোনমি আসলে কতটুকু থাকে, ঠিক আছে, যখন আপনি ডিপেন্ডেন্ট হয়ে যান কারো উপর, ডেফিনেটলি আপনার স্ট্র্যাটেজিক অটোনমি অনেক অনেক লিমিটেড হয়ে যায়। তো সেখান থেকে বলা হচ্ছে এটা আসলে কি দুর্বল রাষ্ট্রের একটা ডিলেমা কিনা, এবং সেটা ক্যারেক্টারিস্টিক্সও আপনি বাংলাদেশে হচ্ছে দেখতে পারবেন। ঠিক আছে, এবং এই প্রশ্নটা যদি আমি আপনাদেরকে করি যে ফ্রেন্ডশিপ টু অল, allies to none and other things, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে লাইক লাস্ট লাইন, ইজ বাংলাদেশ ট্রুলি নন অ্যালাইন্ড অর স্ট্রাকচারালি কম্পেলড অ্যালাইনমেন্ট। মানে নন অ্যালাইনমেন্ট তো অনেক বড় জিনিস, তাই না, যে আমি কোনো পক্ষেই থাকবো না। এবং ইন্ডিয়া বা অন্যান্য যে দেশগুলোই নন অ্যালাইনমেন্টের হয়ে কথা বলেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নো ওয়ান কুড মেনটেন ইট প্রপারলি। তো বাংলাদেশের যে অ্যালাইনমেন্ট, এটা কি আপনাদের কাছে মনে হয় না স্ট্রাকচারালি কম্পেল, স্ট্রাকচারালি ইম্পোজড? আপনাদের কি মনে হয়? আই ওয়ান্ট টু নো। কেউ যদি একটু নিজেদের অপিনিয়ন শেয়ার করতেন। Structurally, Bangladesh is compelled to balance with other countries. Okay, because we do not have any other option, তাই না? That's the, I think that's the, we do not have any answer without that exactly. And if I ask other questions to the class again, তো আমি আপনাদের এখানে জন্য 4টা প্রশ্ন রেখেছি। হ্যাঁ, first one is it possible for Bangladesh to apply omni enmeshment? Secondly, can Bangladesh maintain neutrality in an Indo-Pacific rivalry? Thirdly, do you think that Bangladesh is a middle power or not? And fourthly, does friendship to all still hold in today's world? So if anyone wants to answer any part of the question, চারটার মধ্যে প্রথমটা নিয়ে আপনাদের কি মনে হয়, একটু যদি, how do you like analyze this whole scenario? কথা না বললে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না। Ma'am, for the first question, I think is quite possible. Instead of like Bangladesh, instead of
choosing any one country uh, to have any sorts of relations. It can actually build relations with many countries at the same time. Let's say suppose China, India, USA, and others, without just choosing one single country. This will help Bangladesh in their future trade, security, development sectors, and any sorts of relations that it wanna create for its better opportunities. Yeah. But there needs to be a balanced relation with whichever countries it is creating any sorts of relation for opportunities, so that any single country does not feel that less single country feels more dominated towards Bangladesh. ওকে, তো বাংলাদেশ একটা দেশ দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে না বা একটা দেশের সাথে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না, এইটা এনশিওর করা উচিত। বাট ইয়া, ওকে। And Bangladesh already has like strategic relations with India, China, Japan, USA, even with Russia. So we just cannot deny যে বাংলাদেশ আসলে মাল্টিল্যাটারাল এঙ্গেজমেন্টে নেই, তাই না? বাংলাদেশ অলরেডি এরকম একটা পজিশনে আছে। সেকেন্ড কোয়েশ্চেন, নিউট্রালিটি কি মেনটেন করা সম্ভব ইন ইন্দো প্যাসিফিক রাইভালরি? সেখানে বাংলাদেশ ট্রাই করে নিউট্রালিটি মেনটেন করতে, কিন্তু আহ শেষমেশ যে দেখা যায় যে বাংলাদেশের জন্য সেটা খুব লাভজনক হয় না। আচ্ছা, ওকে। এখানে আমি আই ডোন্ট রিমেম্বার এটা কি আপনাদের ক্লাসে ডিসকাশন হয়েছিল কিনা, বাট আপনারা তো জানেন যে কিছু কিছু রিজিয়নাল অর্গানাইজেশন আছে, ঠিক আছে? একটা মিনিট, আমার একটা ফোন এসেছে, সরি। ওকে, আই এম রিয়েলি সরি, একটা সিলেবাস কমিটির কাজ হচ্ছে এবং ইটস ক্রেজি। ওকে, সো দ্য সেকেন্ড কোয়েশ্চেন, যেটা আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে চাচ্ছিলাম। তো দেয়ার আর সাম রিজিয়নাল অর্গানাইজেশনস, ডেফিনেটলি ইউ নো, আপনারা তো এই কোর্সটা পড়েছেন, এবং সেখানে একটা সিগনিফিকেন্ট অর্গানাইজেশন হচ্ছে ব্রিক্স, তাই না? এবং লাস্ট যে ব্রিক্স এর সামিট হয়েছে সেখানে অন্যান্য অনেকগুলো দেশকে অ্যাড করা হয়েছে, ইনক্লুডিং ইফ আই এম নট রং ইউএই, ইরান, অ্যান্ড মেনি আদার কান্ট্রিজ। এবং সেখানে প্রথমে মেম্বার ছিল ব্রাজিল, এর আগে ছিল হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো মাঝখানে 2000 আই থিঙ্ক 23-এর লাস্টের দিকে বা 24-এর ফার্স্টের দিকে, 23-এর লাস্টে বিশেষ করে অনেক পেপারে আর্টিকেল আসলো যে বাংলাদেশ হচ্ছে ব্রিক্স এর মেম্বার হতে চাচ্ছে বা হতে যাচ্ছে, বা বাংলাদেশ প্রপোজাল পেয়েছে ব্রিক্স এর মেম্বার হওয়া যায় কিনা। এবং পরে যেটা জানা গেল যে বাংলাদেশ অ্যাপ্লাই করেছে, বাট
ব্রিক্সের মেম্বার হতে পারেনি, ঠিক আছে? এখন প্রশ্নটা হচ্ছে যে কেন কেন হতে পারলো না, এবং সেখানে সব থেকে সিগনিফিকেন্ট যেটা যে মানে বিভিন্ন ধরনের ডিসকাশনের ভেতরে এসেছে, বাংলাদেশ ল্যাকড দ্য ডিপ্লোম্যাটিক এফোর্ট। এখন ব্রিক্স তো আসলে ধরেন নিজেদের কারেন্সিতে মানে পেট্রো ডলারকে চ্যালেঞ্জ করার অন্যতম একটা, মানে অন্যতম না বাট একটা প্রসেসের ভেতর এটাকে ধরা হয়। তো বাংলাদেশ সেটায় জয়েন করতে পারেনি। ব্রিক্সের জয়েন করার অন্যতম ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে রিজিয়নালি ইউ হ্যাভ টু হ্যাভ এনাফ ইনফ্লুয়েন্স ইন দ্যাট পার্টিকুলার কান্ট্রি অর ইন দ্যাট পার্টিকুলার রিজিয়ন। আপনাকে ইকোনমিক্যালি খুব স্ট্রং এবং ডেভেলপড হতে হবে। এবং আপনারা যদি প্রত্যেকটা রিজিয়নের, যেমন ব্রাজিল ইন সাউথ আমেরিকা, রাশিয়া ইন ইউরোপ or সেন্ট্রাল এশিয়া, ইন্ডিয়া ইন সাউথ এশিয়া, চায়না ইন হোল এশিয়া, সাউথ আফ্রিকা হচ্ছে পুরো আফ্রিকাতে, পরবর্তীতে যারা জয়েন করেছে ইরান, ইউএই অ্যান্ড আদার কান্ট্রিজ, ওরা মিডল ইস্টে একটা প্রমিনেন্ট ফিগার হিসেবে কাজ করে। বাট বাংলাদেশে কিন্তু আসলে ওই ধরনের স্টেক নেই। তো দিস ইজ লাইক দ্য ইমপ্রেশন ফ্রম লাইক আউটসাইড কান্ট্রিজ অফ বাংলাদেশ। এবং শুধু এইটা না, বাংলাদেশকে হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা এসসিও, তো এসসিও হচ্ছে আপনার একটা সিকিউরিটি কোলাবোরেশন। বিশেষ করে এখানে সিগনিফিকেন্টলি এটার মেম্বার হচ্ছে আপনার রাশিয়া, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান এবং সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলো আছে সেই দেশগুলো। এবং সেখানেও হচ্ছে বাংলাদেশকে জয়েন করার জন্য একটা অফার করা হয়েছিল, বাট বাংলাদেশ সেইড নো। কারণ হচ্ছে এক্স্যাক্টলি কারণটা কি এটা আমিও কখনো জানতে পারিনি, বাট ডেফিনেটলি এটা হচ্ছে একটা সিকিউরিটি অ্যালায়েন্স। এবং আম, এখানে জয়েন্ট মিলিটারি ড্রিল এবং ইন্টেলিজেন্স শেয়ারিং অনেক কিছু আছে। খুবই সিগনিফিকেন্ট, এখানে 4টা নিউক্লিয়ার পাওয়ার এটার মেম্বার, ঠিক আছে? এটা একটা ইস্যু গেল। আরেকটা ইস্যু হচ্ছে কোয়াড, সো দ্য কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। এবং সেখানে আপনারা জানেন এটা অ্যান্টি চায়না একটা সিকিউরিটি ডিফেন্স কোলাবোরেশন। সেখানেও হচ্ছে আপনার ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, ইউএসএ আছে, এবং বাংলাদেশকে সেটার জন্য অফার করা হয়েছিল। তো আমি যতটুকু শুনেছি যে এটা আসলে বাংলাদেশে কখনো ডিরেক্টলি কেউ বাংলাদেশের গভর্নমেন্টকে যে অ্যাপ্রোচ করে, ব্যাপারগুলো কখনোই সেরকম হয় না। বেশিরভাগই আসে হচ্ছে থার্ড পার্টি বা থার্ড কোনো কান্ট্রির মাধ্যমে, মানে অন্য দেশকে দিয়ে হয়তো জিনিসগুলো আসে। তো এই জন্য জিনিসগুলোর ডিসিশন নেওয়া বাংলাদেশের জন্য আরো ডিফিকাল্ট হয়। তো বাংলাদেশ ধরেন কোয়াডেও জয়েন করতে পারেনি বা করেনি, এবং সাংহাই কোঅপারেশনও জয়েন করেনি। ব্রিক্সে অ্যাপ্লাই করেছিল, বাট বাংলাদেশ ওয়াজ নট অ্যাকসেপ্টেড অ্যাজ এ মেম্বার অফ ব্রিক্স। কোয়াডে জয়েন করেনি কারণ কোয়াডের সবকিছুর সাথেই বাংলাদেশ অ্যাগ্রি করেছে, বাট মানে চায়নার এগেইনস্টে মিলিটারি কোলাবোরেশন বা এই ধরনের, এবং এটা বাংলাদেশ মিলিটারির একটা অলিখিত নিয়ম আছে বা একটা পলিসি হচ্ছে যে আহ, মানে কোনো কান্ট্রির এগেইনস্টে, ইটস নট লাইক পিস কিপিং মিশন, অন্য দেশের সাথে মিলিটারি জয়েন্ট কোলাবোরেশন করতে গেলে বাংলাদেশ ট্রাইস টু অ্যাভয়েড দ্যাট, বিকজ আমরা হচ্ছে যেটা বললাম যে এত বড় রিস্ক আসলে আমরা নিতে পারবো কিনা, সেই জায়গা থেকে একটা কনফিউশন থেকে যায়। তো আহ, এই যে ধরেন ক্রিটিসিজম গুলো যে আসলে বাংলাদেশ কেন কোথাও জয়েন করে না বা কেন পারে না, এটা রিজনটা হচ্ছে এটাই যে আমরা আসলে we do not have the strategic position to pick a side at the same time, মানে সো কল নিউট্রালিটি মেনটেন করা ছাড়াও আমাদের আসলে মেবি কোনো অপশন খুব লিমিটেড আমাদের জন্য। থার্ড কোয়েশ্চেন ইজ, ডু ইউ থিঙ্ক দ্যাট বাংলাদেশ ইজ এ মিডল পাওয়ার? দিস ইজ a question to the class. Ma'am, I think Bangladesh can be termed as a middle power cause 2021 এ আমরা দেখছি যে বাংলাদেশ এলডিসি থেকে একটা ডেভেলপিং কান্ট্রিতে সে মানে উত্তীর্ণ হলো। এট দ্য সেম টাইম বাংলাদেশের কারেন্ট ইকোনমিক কন্ডিশন অ্যান্ড জিডিপি গ্রোথ, এট দ্য সেম টাইম বে অফ বেঙ্গলে এর জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি
সবকিছু দিয়ে বাংলাদেশকে সাউথ এশিয়াতে একটা মানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে বাংলাদেশ। মানে আমি যদি জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভে দেখি, বে অফ বেঙ্গলে বাংলাদেশ হ্যাজ আ গুড অথরিটি। অ্যাট দ্য সেম টাইম চায়নার বিআরআই প্রজেক্টের জন্য বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। অ্যাট দ্য সেম টাইম ইন্দো প্যাসিফিক রাইভালরিতেও বাংলাদেশের একটা চায়না যখন বাংলাদেশ ইনফ্লুয়েন্স করার ট্রাই করে, অ্যাট দ্য সেম টাইম ইট বিকামস আ কনসার্ন ফর আমেরিকা। অ্যাট দ্য সেম টাইম যদি বলি, বাংলাদেশ ইউএন পিস কিপিং মিশনেও একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতেছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি it also plays a great role in the economy of Bangladesh and influencing the developed country to some extent. So I think Bangladesh can be termed as a middle power in that case. ওকে, বাট বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন রিসেন্টলি আপনি দেখেছেন হয়তো যে এটা আরো মানে স্লো করতে বলা হয়েছে, বিকজ এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাওয়া মানে আপনার ফান্ডিং এবং অন্যান্য জায়গায় অনেক লিমিটেড অপশন চলে আসবে। বাট ইন টার্মস অফ মেনি আদার থিংস ইউ থিঙ্ক বাংলাদেশ ইজ দ্য মিডল পাওয়ার? কেউ কি মনে করে বাংলাদেশ মিডল পাওয়ার না? মিস আই থিঙ্ক বাংলাদেশ এখনো মিডল পাওয়ার এরকম হয়নি, বিকজ হুম। এখনো বাংলাদেশের ওই গ্লোবাল যে ইনফ্লুয়েন্সটা ওইটা ওরকম হয়নি, বা মিলিটারি ক্যাপাসিটি বা ডিপ্লোম্যাটিক যে রিচটা থাকা দরকার একটা মিডল পাওয়ারের, হুম। ওরকমটা এখনো আসেনি। হয়তো বাংলাদেশ একটা গ্রোয়িং মিডল পাওয়ার বলা যায়, বা হচ্ছে পটেনশিয়াল মিডল পাওয়ার সামনে হতে পারে, বাট ফুললি এখন আমার মনে হচ্ছে যে হয়নি মিডল পাওয়ার। ওকে, okay, we can have both like pro and anti argument for the টাইটেল অফ মিডল পাওয়ার। এবং লাইল ফারম্যান আমার একটা আর্টিকেল আছে যেখানে উনি বাংলাদেশকে মিডল পাওয়ার হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করেছেন, এবং ওখানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো উনি দিয়েছেন যে অনেক ইস্যুতে বাংলাদেশ ট্রাই টু সে নো, বাংলাদেশের লাইক হিউম্যানিটেরিয়ান ডিপ্লোম্যাসি অ্যান্ড আদার স্টাফ, ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং যে প্রসপেক্ট গুলো আছে মিডল পাওয়ার হওয়ার সবগুলো মিলে পোর্ট, বাংলাদেশের অ্যাক্সেস টু পোর্ট অ্যান্ড পোর্ট ডিপ্লোম্যাসি ওভারঅল। তো সেদিক থেকে কিছুটা হলেও বাংলাদেশের এক ধরনের একটা মানে গ্রিপ আছে হয়তো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। বাট অ্যাট দ্য সেম টাইম like how the global order is becoming, যেটা হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ এবং we don't know what will happen, আম, খুবই আনসার্টেন, যেটা হচ্ছে আমরা বিশেষ করে ইরান ইউএস যুদ্ধের পর দেখতে পাচ্ছি, গাজার ক্রাইসিসের পর দেখতে পাচ্ছি যে এনিওয়ান ইজ কিলিং এনিওয়ান। তো সেক্ষেত্রে যে নর্মাটিভ বা আইডিয়াল ডিপ্লোম্যাসির কথা যেগুলো দিয়ে আমরা জিনিসগুলো পোর্ট্রে করার চেষ্টা করছি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হোল্ড দিস। লাইক আসলে আমি জানি না যেটা আসলে এভাবে কতদিন হোল্ড করা সম্ভব। অ্যাট দ্য সেম টাইম আপনার রিসেন্টলি এটা নিয়ে আপনাদের সাথেও ক্লাসে কথা হয়েছে যে ইরান ইউএস যে যুদ্ধটা হলো, আমি আসলে যুদ্ধ বলা কি ঠিক হবে কিনা জানি না, যে ইউএস যেভাবে অ্যাটাক করলো ইরানকে এবং আয়াতুল্লাহ খোমেনি ওয়াজ কিল্ড, এবং বাংলাদেশের যে স্টেটমেন্ট এরপর এবং এটাকে বলা হচ্ছে যে এত বায়াসড স্টেটমেন্ট বাংলাদেশ আসলে কখনো এভাবে দেয়নি, ঠিক আছে? এবং হয়তো দিয়েছে, বাট এখন এটা অনেক ক্রিটিসিজম এই জন্য হচ্ছে যে ইরানের সাথেও বাংলাদেশের মানুষের লাইক পিপল টু পিপল যে কানেক্টিভিটি, একটা একটা ইমোশনাল একটা বন্ডিং কাজ করে। অ্যাট দ্য সেম টাইম পার্সিয়ান কালচার, পোয়েট্রি অ্যান্ড এভরিথিং, এগুলো অনেক কিছুর মানে একটা ইনফ্লুয়েন্স আছে আমাদের কালচারের উপর। এবং একটা সময় ইরানে হচ্ছে প্রচুর, কিন্তু বাংলাদেশ থেকে ডক্টর থেকে শুরু করে অনেক লাইক হাই স্কিল যারা ওয়ার্কার তারা যেতেন আর কি। তো এই ইস্যু ওভারঅল ইরানের সাথে যে একটা একটা অন্যরকম সম্পর্ক, লেস স্ট্র্যাটেজিক অ্যান্ড মোর কালচারাল আর ইমোশনাল, সেটাকে বাংলাদেশ পুরোটাই ইগনোর করেছে, এবং বলা হচ্ছে যে ইরান যে বাংলাদেশের শিপগুলো পাস করতে দিচ্ছে না বা হরমুজ থেকে বের হতে দিচ্ছে না, এটার একটা রিজন হচ্ছে এটা যে বাংলাদেশ কোনো দুঃখ প্রকাশ করেনি বা ফোন করেও কোনো
কোনো দুঃখ প্রকাশ করার চেষ্টা করা হয়নি যে তাদের ধর্মীয় নেতা মারা গেছে বা খোমেনি মারা গেছেন। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে ফরেন মিনিস্টার এখন আছেন অ্যান্ড দ্য ওয়ে হি ইজ নোন অ্যাজ মোর প্রো ইউএস, এবং আমি আসলে জানি না আপনারা এটা জানেন কিনা, বাট হি অলসো প্রপোজ দ্যাট বাংলাদেশ মিলিটারি মাইট participate in like দ্য পিস প্ল্যান। the peacekeeping mission in Gaza. সো সেক্ষেত্রে হচ্ছে আপনার বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা এখানে অনেকে বলছে যে ইট ওয়াজ ইগনোরড, হ্যাঁ, যেটা হচ্ছে ডেমোক্রেটিক ডিপ্লোম্যাসিতে হয়তো এরকম হওয়ার কথা ছিল না। ডেমোক্রেটিক ডিপ্লোম্যাসি বলতে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট যখন দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে দেশের মানুষের উইলটাকে প্রকাশ করে। কিন্তু দেশের মানুষের উইলটাকে যদি প্রকাশ করেও থাকে তাহলে কতটুকু ভালো আউটকাম আসবে এটা কিন্তু আমরা এখনো জানি না। তো এই যে বলা হচ্ছে যে আহ মানে মিডল পাওয়ার কিনা, সেক্ষেত্রে হচ্ছে বা এই যে নিউট্রালিটি মেনটেন করা পসিবল কিনা, সেখানে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাজিউম, স্পেসিফিক্যালি এখন যখন বিশ্ব ব্যবস্থা একটা, পার্সোনালি আই ফিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে যে একটা অস্থিরতা ছিল সেই রকম একটা খুব অস্থির একটা সময় যাচ্ছে এখন। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, বাট এই ধরনের সিচুয়েশনে যে আইডিয়াল বা নর্মস বা ভ্যালুস দিয়ে আমরা এত বছর সার্ভাইভ করেছি, ইটস রিয়েলি ডিফিকাল্ট টু সার্ভাইভ উইদিন দ্যাট ডাইনামিক। এবং লাস্টলি দ্য কোয়েশ্চেন ইজ, ডাজ ফ্রেন্ডশিপ টু অল স্টিল হোল্ড ইন টুডেজ ওয়ার্ল্ড? আপনারা এটাকে কিভাবে দেখেন? Ma'am, I think the statement friendship to all itself is a very contested statement cause আমি যখন বলছি যে friendship to all, first question comes যে are the countries themselves are friends to each other or not? So আমি যদি এখন কারেন্ট কনটেক্সটে চিন্তা করি যে আমি ইউএস এর সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাচ্ছি, এট দ্য সেম টাইম আমি ইরানের সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাচ্ছি, সো that's not really possible because they are enemies to each other. So I think and friendship to all যদি আমি বলতে চাই, it actually I think a show off term যে আমি একটা neutrality maintain করার ট্রাই করছি in this current world situation, but which is not possible in reality. And and ইরানের কেসে যদি আমরা দেখি যে after the comment about the Ayatollah Khomeini, হরমুজ চ্যানেলটা বাংলাদেশের জন্য অফ হয়ে গেল, ওখান থেকে আর কোনো এনার্জি সাপ্লাই আমরা পাচ্ছি না। সো এখন আমি যদি ইরানের সাথে ফ্রেন্ডশিপ মেনটেন করতে চাই, ইউএস আমার জন্য অ্যাসিস্টেন্সেস অর এফডিআই এসব অফ করে দিবে। এন্ড আমি যদি ইউএস এর সাথে আমার ফ্রেন্ডশিপটাকে, আমি যদি মানে আমার স্টেটমেন্টে যদি ইউএস এর সাথে ফ্রেন্ডশিপটা প্রকাশ পায়, দেন অবভিয়াসলি আমি হরমুজ চ্যানেল থেকে আমার কোনো এনার্জি সাপ্লাই পাবো না। এট দ্য সেম টাইম আদার কিছু কান্ট্রিজ লাইক রাশিয়া চায়না, ওদের সাথেও আমার রিলেশনটা আর ঠিক থাকছে না। সো obviously in this current world friendship to all is not possible. If Bangladesh still stick into this statement, that means it's obviously a show off statement for Bangladesh, I think. Okay. আর কারো কোনো অবজারভেশন আছে? ওকে, সো ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, যেটা আমরা বললাম যে প্রত্যেকটা মানে প্রথম যখন এটা 71 থেকে 72 থেকে 75-এর যে ফরেন পলিসির দিকটা, সেখানে এটা বলার মেইন রিজনটা হচ্ছে দ্য ডিপ্লোম্যাসি অফ এক্সিস্টেন্স ও দ্য ডিপ্লোম্যাসি অফ সার্ভাইভাল। সো টু ক্রিয়েট দ্যাট আইডেন্টিটি ওই সময়ের কনটেক্সটে এটা হয়তো জরুরি ছিল, গুরুত্বপূর্ণ ছিল। বাট এখনকার কনটেক্সটে মানে এখন যেমন ইরান ইউএস এর কনটেক্সটে আপনি যে এক্সাম্পলটা দিলেন, সেখানেও ধরেন হয়তো এই ধরনের কোনো প্রেশার বাংলাদেশের উপর ছিল যে বাংলাদেশকে স্টেটমেন্ট দিতে হবে, উই ডোন্ট নো। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের স্টেটমেন্ট দিয়েও এখন বিপদে পড়ে গেছে, বাট হয়তো স্টেটমেন্টটা আরো পলিশড, আরো কি বলবো, আরো নিউট্রাল, নিউট্রাল না বাট আরেকটু পলিশড হতে পারতো ডিপ্লোম্যাটিক্যালি, বা স্টেটমেন্ট দিয়ে হয়তো সামহাও ইরানের সাথে যেহেতু কোনো কন্ট্যাক্টই করা হয়নি, ইরান থেকে যে ইন্টারভিউটা এসেছে যে বাংলাদেশের ব্যাপারে যে আচরণে তারা খুবই দুঃখ পেয়েছে, হয়তো কিছুটা অ্যাটলিস্ট প্রাইম মিনিস্টার লেভেলে না হলেও লাইক
ফরেন সেক্রেটারি বা ফরেন মিনিস্টার লেভেলে সামহাউ টু ম্যানেজ দ্যাট, ঠিক আছে, যেটা আসলে কিভাবে করা যায়। এবং এখন আপনাকে বুঝতে হবে যে নাও উই আর ইন এ সিচুয়েশন ওয়্যার ডেফিনেটলি আমেরিকা ইজ দ্য সুপার পাওয়ার, but it doesn't mean that like positioning with the superpower will give you security. কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে like how Iran is fighting back. রাশিয়া চায়নার সাথে ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু কি হবে কিনা আমরা জানি না, বাট দ্য থিং ইজ রাশিয়ার সাথেও আমাদের ওই এক্সেসটা নেই যে আমরা রাশিয়া থেকে অয়েল নিয়ে আসবো, তাই না? সেটার জন্য আমাদের হচ্ছে আমেরিকার সাথে একটা নেগোসিয়েশন করতে হচ্ছে, যেটা হচ্ছে ইন্ডিয়াও করেছে। So at the end of the day, this is like the approach is more like balancing. Friendship to all, malice to none was not also possible from 72 to 75, যেটা আমরা বললাম আমরা এইডের জন্য ওয়েস্টের উপর বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, কারণ আমরা চায়না বা অন্য দেশগুলো থেকে সেভাবে আসলে পাইনি। সো this is a contextual foreign policy dictum which provides more, যেটা আমরা foreign policy তে বলে declaratory postures, but in reality, like image and reality, these two are like different things, like, right? Um, so this is the foreign policy of Bangladesh, which shows like more normative and idealistic values, but we are structurally constrained. We have limitations, and we have limitations on our strategic autonomy. But in near future, Indo-Pacific rivalry যখন আরো um, like আরো ডিফিকাল্ট হয়ে উঠবে, চায়না যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কাজ প্রপারলি শুরু করবে বা হচ্ছে আপনার পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন বোঝা যাবে যে বাংলাদেশ আসলে কিভাবে এই স্ট্র্যাটেজিক অটোনমিটা মেনটেন করতে পারে, ঠিক আছে। এবং বাই দ্যাট টাইম আমেরিকার হেজিমনি, যেটা অনেকে বলছে যে ইটস কলাপসিং অর ইটস এরোডিং, মানে কমে আসছে, ক্ষয় হচ্ছে আস্তে আস্তে, সেই সিচুয়েশনে বাংলাদেশকেও আসলে চিন্তা করতে হবে লাইক মাল্টিল্যাটারালিজম কিভাবে আরো শক্তিশালী করা যায়। So this was today's class from my side. If you have any question about anything. ম্যাম সিমুলেশন নিয়ে যদি কিছু বলা